হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, করোনার দিনে আজকে আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে। এখন আমরা আজকে ক্লাসে সুবা নিয়ে আলোচনা করব। তাহলে সুবাটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে, আগে আমরা লেখক পরিচিতিটা পড়ব, তারপর আমরা আলোচনায় যাব। আগে সবকিছু জানার আগে লেখক পরিচিতিটা জানা দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 সালে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এখন আমি যদি প্রশ্নটা জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে 25শে বৈশাখ 1268 সালে। 25শে বৈশাখ জন্ম হচ্ছে, 25শে বৈশাখ জন্ম, 25শে বৈশাখ 1268 সাল। 1268 সাল। কেমন? তাহলে 1268 সাল 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছে পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে প্রথমে পিতা হচ্ছে, পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং পিতামহ, পিতামহ কে? পিতার পিতা। পিতামহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, কিন্তু সাহিত্যে বিচিত্র ক্ষেত্রে তারপর তিনি ছিলেন প্রকৃতত্ব অসামান্য প্রতিভাধর একজন ব্যক্তি। তাহলে অসামান্য প্রতিভাধর ব্যক্তি উনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাল্যকালে তাহার কবি প্রতিভার উন্মেষ ঘটে। এখন আমরা যদি প্রশ্ন করি যে কখন থেকে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে, তাহলে বাল্যকাল থেকে তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তাহলে কত বছর বয়সে বনফুল কাব্য প্রকাশিত হলো? 15 বছর বয়সে। কোন কাব্য প্রকাশিত হলো? বনফুল। 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে আমরা এগুলো ছোট ছোট করে প্রশ্ন করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে, শিখতে সুবিধা হবে। তাহলে কত সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। কি কাব্যের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। কাদের মধ্য থেকে? এশীয়দের মধ্য থেকে। কিসে? সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে বিশ্বের দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। তাহলে তিনি একাধারে কি ছিলেন? সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সুরকার ছিলেন, নাট্য প্রযোজক ছিলেন এবং একজন অভিনেতা ছিলেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান প্রভৃতি সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তাহলে কোন কোন সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ ছিল? কি কি? কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, তার অজস্র রচনার মধ্যে কি কি ছিল? মানসী ছিল, সোনারতরী ছিল, চিত্রা, কল্পনা, কণিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে তার প্রবন্ধগুলো আমাদেরকে শিখতে হবে
অনেকগুলো রচনা আছে। আমরা যদি বলি যে রবীন্দ্রনাথের শুধু সোনার তরী পড়লাম, কিন্তু সোনার তরী আসলো না, আসলো আরেকটা, তাহলে আমরা এগুলো বলতে পারবো না, আমাদের সবগুলো শিখতে হবে। 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে মৃত্যুটা হচ্ছে কি 22শে শ্রাবণ 1348 সাল। আমরা জন্ম নিচ্ছি এবং মৃত্যুটা হচ্ছে 22শে শ্রাবণ 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন প্রশ্ন হচ্ছে কোথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? কলকাতায়। পাঠটা শুরু করার আগে আমরা কিছু শব্দার্থ জেনে নিই, কারণ পাঠের ভিতরে এমন অনেকগুলো শব্দ থাকে, অনেক সময় আমরা অর্থটা বুঝতে পারি না। তাহলে গর্বের কলঙ্ক শব্দার্থ, গর্বের কলঙ্ক সন্তান হিসাবে হচ্ছে কলঙ্ক। শব্দার্থ কিছু আমরা শব্দার্থ জেনে নিই। কলঙ্ক গর্বের কলঙ্ক, এটা হচ্ছে গর্বের কলঙ্ক। কলঙ্ক হচ্ছে কি সন্তান হিসাবে কলঙ্ক, সন্তান হিসাবে কলঙ্ক। আচ্ছা, এটা তো আমরা পারবো। যে শব্দগুলো আমরা বুঝতে পারি, যেমন সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, এটা আমাদের পড়ার মধ্যে আছে। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট হচ্ছে বড় বড় পাতা বিশিষ্ট, তাহলে এই ক্ষেত্রে হবে যে চোখের পাতা। আচ্ছা, ওষ্ঠাধর মানে ওষ্ঠ, ওষ্ঠ এবং অধর উপরের ও নিচের ঠোঁট, এই দুইটাকে বলে ওষ্ঠাধর। এই যে আমাদের উপরের ঠোঁট আছে, নিচের ঠোঁট আছে, দুইটা মিলে হচ্ছে ওষ্ঠাধর। কৃষালয়, কৃষলয় হচ্ছে গাছের নূতন পাতা। তাহলে কৃষলয় শব্দের অর্থ কি? গাছের নূতন পাতা। কৃষলয়, কৃষলয় হচ্ছে গাছের নূতন পাতা। কেমন? গাছের নূতন পাতা। আরেকটা অস্তমান, আমরা যখন সূর্য অস্ত যায় এটাকে বলি অস্তমান, মানে ডুবে যাওয়া। অনিমেষ ভাবে, পরক্ষীণ ভাবে, অনিমেষ ভাবে। আরেকটা শব্দ পাইছে অনিমেষ ভাবে, অনিমেষ ভাবে অর্থাৎ পরক্ষীণ ভাবে, মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আরেকটা হচ্ছে অনিমেষ, অপলক, পলকহীন মানে চোখে পলক পড়ে না এরকম। উদয় অস্ত, উদয় অস্ত। ছায়ালোক, ছায়া যোগ আলোক, এটাকে বলে ছায়ালোক, বা কোনো বস্তুর উপর আলো পড়লে যে প্রতিবিম্ব তা হলো ছায়া, মানে কোনো একটা জিনিসের উপর ছায়া দেখা যায়, এটাকে বলে প্রতিবিম্ব। বিজন মহত্ব মানে 20 জন, জনশূন্য। বিজন মহত্ব হচ্ছে জনশূন্য, যেখানে লোকজন নেই। মহত্ব অবদান, বিজন মহত্ব হচ্ছে কোলাহল মুক্ত প্রকৃতির অবস্থা, যে আকর্ষণীয় দিক। কেমন? তন্নি ক্ষীণ বা সুগঠিত অঙ্গ বিশিষ্ট বাগানি, তাদের দুদিকে দুই প্রান্তে ঝুলিয়ে বোঝা বাহনের বাঁশের ফালি। আমরা দেখেছি না, ওই যে বাঁশের একটা ফালি করে, মানে দুই দিকে
বস্তা মাটি নিয়ে যায়, এভাবে এগুলোকে বলে কি গাছের বীজ জন্ম মহত্ব। ডেকি সারা, যে ঘরে ডেকি রাখা হয়, এখন আগেকার দিনে ডেকি ছিল, এখন তো মানুষের ঘরে ডেকি নেই, এখন কল হয়েছে, মিল হয়েছে, মানুষ ওখানে চাল আটা সবগুলো চুড়াই ফেলে। আগে আমাদের ডেকি ছিল, ডেকি ছিল এমন একটা কথা, ডেকিতে ওই যে ফলক বলে দিতে গিয়ে আমার পায়ের মুড়ি সহ ঢুকে গেছিল, একবার চামড়া সহ চলে গেছিল, অনেকদিন কষ্ট পাইছি। এখন তো আর ডেকি দেখাও যায় না। ডেকি হলো ধান থেকে চাল তৈরি লোকজ যন্ত্র। এখানে গ্রামীণ জীবনে অনেক বাড়িতে ডেকি ঘর আছে। আচ্ছা, বিজন মূর্তি হচ্ছে নির্জন অবস্থা, জনমানব শূন্য, বিষাদ শান্ত, দুঃখমগ্ন, বিপদ। তারপরে হচ্ছে গণ্ডদেশ হচ্ছে বদির, গণ্ডদেশ বদির বা বোবা। গণ্ডদেশ হচ্ছে বদির বা গণ্ডদেশ বদির বা বোবা। কেমন বোবা। কপল, কপল, কপল হচ্ছে কি গাল। কপল শব্দের অর্থ কি গাল। নেত্রপল্লব, চোখের পাতা। আচ্ছা, আমরা শব্দার্থগুলো জানলাম, এবার আমরা একটু পড়াতে যাই। আগে বলেছি আমরা রবীন্দ্রনাথের সুভা গল্পটা পড়ব। একটি মেয়ে ছিল, মেয়েটির নাম হচ্ছে সুভাষিনী রাখা হয়েছিল। তখন কে জানে তো সে বোবা হবে। একটা মেয়ে ছিল, তার নাম রাখা হয়েছিল সুভাষিনী, কিন্তু তখন জন্মের পর কেউ জানতো না যে সে কথা বলতে পারবে না, কানে শুনতে পারবে না। তার দুটি আবার বড় বোন ছিল, একজনের নাম ছিল সুহাসিনী আর আরেকজনের নাম ছিল সুকেশিনী। তো বড় বোনদের নামের সাথে মিল করে তার নাম ছিল সুভাষিনী, সংক্ষেপে তাকে সুভা বলে ডাকে সবাই। আচ্ছা, দোস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটা মেয়ের বিবাহ হয়ে গেছে। খুব ধুমধামাকা করে দুটা মেয়ের বিয়ে হয়ে গেল, বড় সুকেশিনী আর সুহাসিনী। এখন ছোটটা পিতা মাতা নিল হৃদয় বারের মতো বিরাজ করছে। সে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। সে কথা বলতে পারে না, কিন্তু প্রকৃতি সবগুলো সে অনুভব করতে পারে, বুঝতে পারে, বলতে পারে না। এই জন্য তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, সে কথা সে শিশুকাল থেকে ভালো করে বুঝিয়াছিল। অর্থাৎ কোন বিধবার অভিশাপ গ্রহণ করেছিল, তাহার ফল এই হয়েছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত। কে? এই সুভাষিনী। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কখনো বলে না। পিতা মাতার মনে সর্বদাই সে জাগরুকে থাকত। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা টুটি স্বরূপ দেখিতেন। মা ওই যে বোবা হয়েছে সেই কারণে, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণ দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু কন্যার বাবার নাম কি পেলাম আমরা? বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ কিন্তু মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক বলিয়া মনে করতেন। মনে করে বড় বিরক্ত হইতেন। সুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো কালো চোখ ছিল। ওই যে বললাম সুদীর্ঘ কালো বিশিষ্ট, মানে বড় বড় চোখের পাতা ছিল, পাতাওয়ালা চোখ ছিল। তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত।
কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টা করিয়া লইতে হয়। কতটা তর্জমা, তর্জমা শব্দের অর্থ কি? অনুবাদ। তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ, অনুবাদ করার মতো। কিন্তু সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিন্তু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদ্রিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে, কখনো ম্লানভাবে আবার আস্তে আস্তে আবার নিভিয়ে যায়। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়ে থাকে। অনিমেষ শব্দের অর্থ আমরা কি করেছিলাম? পলকহীনভাবে, কেমন? কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে কি করিয়া উঠে, মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার। যারা কথা বলতে পারে না কিন্তু তাদের ভাবভঙ্গিতে কিন্তু কথাগুলো বোঝা যায়। এবং অতর্কস্ব গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। উদয়স্ত ও ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজ্ঞান মুহূর্ত আছে। সেই নির্জন বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। আজকে পর্যন্ত থাক। আমরা আজকে যেগুলো আলোচনা করছি সেগুলো তোমরা একটু পাশে দেখবে। ভালো থাকো, সবাই সুস্থ থাকে। করোনাকালে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে। বাইরে যাওয়ার সময় মাস্ক দিবে। এই বলে আমি বিদায় নিচ্ছি।